দেখুন, মমতা ব্যানার্জিকে যেতেই হবে, কিচ্ছু করার নেই। ভাইপো গোটা তৃণমূলে যে থাকবে, আমি আপনাকে তো আগে অনেকদিন আগে থেকে বলেছি, তৃণমূল তিন প্রকার। একটা হচ্ছে জেলে বসবাসকারী তৃণমূল, জেল থেকে ফিরে আসা তৃণমূল, আর জেলের জন্য অপেক্ষারত তৃণমূল। এই যে মমতা ব্যানার্জি অ্যান্ড অ্যাসোসিয়েটস, তারা হচ্ছে জেলের জন্য অপেক্ষারত তৃণমূল। এখন যত তাড়াতাড়ি জেলে যাবে তত পশ্চিমবঙ্গের মানুষের মঙ্গল। ওদের জাল, সই জাল, ওটা কোনো ব্যাপার হলো তৃণমূল কংগ্রেসের কাছে? ওটা ছোটখাটো বিষয়। তৃণমূল কংগ্রেস পাথর বালি কি না খায়নি, চাকরি খাওয়া থেকে শুরু করে পাথর বালি সবকিছু চুরি করেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমাকে বসতে দিচ্ছে না। তুমি দিয়েছিলে? তুমি যেদিন ক্ষমতায় ছিলে সেদিন কি করেছো? গণতন্ত্রের গলা টিপে মেরেছো। আজকে সেটা পাচ্ছ খুঁজে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো ডিম খেয়েছেন, খুব দরদ। ও ডিমের অমলেট হয়, ও ডিম বেশি খেলে গ্যাস হয়, কিন্তু ওই দীপঙ্করা বাপ মায়ের লাশ কুড়িয়েছে। 15 বছরের দণ্ড প্রতাপ শাসক, তখন যা বলছেন তাই আইন। বলছে বিচারপতি বিচার করছে, বলছে না, বিচারপতি বিচার না পছন্দ, লর্ড কুণাল বিচার করবে। সব লর্ড ছিল, মাই লর্ডের উপরে বড় লর্ড, হ্যাঁ, সব লর্ড ছিল। এখন সব হাওয়া বেরিয়ে গেছে। কেমন আপনি আদর্শ নীতি আদর্শ দিলেন যে এনআইএ আর ডিডি সিবিআই বললেই তারা জোর দল ছেড়ে দিচ্ছে। তারা কেউ কখনো সিপিএম এ থেকে লেলিন অন্য জায়গায় দেখতো, তারপরে তৃণমূলে এসে লেলিন মমতা ব্যানার্জি দেখেছে, আবার দুদিন পরে দেখবেন লেলিন অন্য জায়গায় দেখতে শুরু করবে, তখন হয়তো শ্রমিক ভট্টাচার্যের মধ্যে লেলিন দেখবে। কোন কংগ্রেসের নেতাকে লোকে ওই বাড়ি থেকে বেরোলে চোর 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 চোর, বা সিপিএম এর নেতাকে চোর 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 বলেনি, আপনাকে চোর চোর বলছে। কেন? তার কারণ আপনি চুরি করেছেন। চাকরি চুরি থেকে বালি চুরি, গরু চুরি থেকে পাথর চুরি, কিচ্ছু বাকি রাখেননি। আর ওরা ওই 2 নম্বরই জিনিস, ওই কাগজ তৈরিতে ওস্তাদ প্লেয়ার। ভাববেন না যে উনি ক্ষমতা থেকে চলে গেছেন মানে পশ্চিমবঙ্গের মানুষের মঙ্গল হবে না। ক্ষমতায় থাকা মমতা ব্যানার্জির থেকে বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি ভয়ঙ্কর। এই দলটা থাকবে না, সেটাই স্বাভাবিক ছিল। তার কারণ কি? তার কারণ হচ্ছে ভাড়া করা সব সেনা নিয়ে এসেছিল। ভাড়া করা সেনা দিয়ে কখনো যুদ্ধ জেতা যায় না। যাকে যেখান থেকে পেরেছে, তুই আচ্ছা তুই আমার মধ্যে লেলিন দেখছিস, চলে আয় সিপিএম থেকে। আচ্ছা বিজেপি করিস, ঠিক আছে, আমার মধ্যে তুই ভারতবর্ষের সর্ববৃহৎ নেত্রী দেখছিস, চলে আয় আমার কাছে। ওই দল থেকে বেরিয়ে আসার জন্য কেউ বিজেপির মধ্যে, বিজেপির অমুক নেতা আমাকে বাঁচিয়েছে এই বলে সে বহিষ্কার পেতে চাইছে, কেউ ভিতরের ইনফরমেশনটা লিক করে দিয়ে বহিষ্কার পেতে চাইছে। ওই দলে কেউ থাকতে চাইছে না। ওই দলের নৌকো থেকে সবাই ঝাঁপ দিচ্ছে, দরকার হলে নদীতে ঝাঁপ দিয়ে দেবে, ডুবে যাবে, কিন্তু ওই নৌকোয় কেউ উঠবে না। আর যেগুলো ওই নৌকোতে ছিল সবাই নদীতে ঝাঁপ দেবে। আজকে মমতা ব্যানার্জি বুঝতে পারছেন, যদি মমতা ব্যানার্জি এই চুরি জোচ্চুরি না করতো, এই সুসময়ের এইসব সাথী সঙ্গীদের না জোটাতো, আজকে টলিউডের কেউ আছে পাশে? আজকে ওই নৃত্য করতে কাউকে দেখা যাচ্ছে? কেউ আসবে না। কিন্তু সেই জায়গায় যে কোনো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। প্রথম দিন তৃণমূল কংগ্রেসের হারের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ডাকা বৈঠক, বিধায়কের সংখ্যা কত? 70 বেশি ছিল। প্রথমে 71, তারপরে 64, তারপরে 20। আর কয়েকদিন যেতে দিন, ওটা শূন্য হয়ে যাবে। মমতা ব্যানার্জি একা বসে আছে, কারণ মমতা ব্যানার্জি তো জিতেনি। ফলে মমতা ব্যানার্জি যদি জিততেন তাহলে একটা বিধায়ক থাকতো। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ভোটে দাঁড়াননি, আর মমতা ব্যানার্জি ভোটে হেরেছে। ফলে আমি বলেছিলাম 4 তারিখে বিকেল 4টের সময় দলটা শূন্য হয়ে যাবে। শূন্য হয়ে গেছে। ওদের জাল, সই জাল, ওটা কোনো ব্যাপার হলো তৃণমূল কংগ্রেসের কাছে? ওটা ছোটখাটো বিষয়। তৃণমূল কংগ্রেস পাথর বালি কি না খায়নি, চাকরি খাওয়া থেকে শুরু করে পাথর বালি সবকিছু চুরি করেছে। বেশি ডিম খেলে গ্যাস তো হবেই, তো ফলে বেশি ডিম খেলে যদি গ্যাস হয়ে গেলে প্যান ফটতেই দেবে। কিন্তু বিষয়টা সেটা নয়। দেখুন, আমি
সর্বদা মনে করি যে রাজনীতিতে শারীরিক আক্রমণের কোনো জায়গা নেই, কিন্তু ভুলে গেলে চলবে না ধীরেন লেটের কি অবস্থা হয়েছিল। ভুলে গেলে চলবে না এই বিধানসভার অভ্যন্তরে দেবলীনাদি গৌরাঙ্গদাকে কি করেছিল। শুধু তাই না, বিধানসভার অভ্যন্তরে দেবলীনাদি গৌরাঙ্গদা যখন আক্রান্ত হন, তারপরে তারা এসএসকেমে গিয়ে তাদের কিন্তু বেড মিলেনি, তাদেরকে ভর্তি নেওয়া হয়নি। ভর্তি নেওয়া তো দূরের কথা, তাদের ওই একটা পেন ফ্যাটটিও মিলেনি, তাদেরকে বিনা চিকিৎসায় ফেরত পাঠানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের আমলে। ফলে এই জিনিস বিরোধীরা তৃণমূল কংগ্রেসের আমলে দেখেছেন কিভাবে একটার পর একটা পার্টি অফিস আক্রান্ত হয়েছে। এই ঋতব্রত ওই কোথায় দিল্লিতে কার পাঞ্জাবি টেনেছে, সেই জন্য 3000 পার্টি অফিস একদিনে ভেঙেছে এই তৃণমূল কংগ্রেস সেদিন। তারপরে সেই ঋতব্রত মমতা ব্যানার্জির মধ্যে লেনিন দেখতে পেল, আর এখনো মমতা ব্যানার্জি বুঝতে পারছে কোন লেনিন ওকে দেখিয়েছিল। এখন মমতা ব্যানার্জি বুঝতে পারছে যে কাকে বসেছিল। আসলে এই দলটা থাকবে না সেটাই স্বাভাবিক ছিল। তার কারণ কি? তার কারণ হচ্ছে ভাড়া করা সব সেনা নিয়ে এসেছিল। ভাড়া করা সেনা দিয়ে কখনো যুদ্ধ জেতা যায় না। যাকে যেখান থেকে পেরেছে, তুই আচ্ছা তুই আমার মধ্যে লেনিন দেখছিস, চলে আয় সিপিএম থেকে। আচ্ছা বিজেপি করিস, ঠিক আছে, আমার মধ্যে তুই ভারতবর্ষের সর্ববৃহৎ নেত্রী দেখছিস, চলে আয় আমার কাছে। সবকে ডেকেছে, বিজেপি, সিপিএম, কংগ্রেস, যে যেখান থেকে পেরেছে এসে জুটেছে মমতার মঞ্চে। এখন কেউ নেই। সেদিন জিতেছিল, সবাই গিয়ে হাজির হয়েছিল। আজকে হেরেছে, পাশে কেউ নেই। এটাই স্বাভাবিক। নীতি আদর্শহীন একটি রাজনৈতিক দলের এই পরিণতি হওয়াটা স্বাভাবিক। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে রাজনীতির আনয়ন ঘটেছিল এই পশ্চিমবঙ্গে, সেই রাজনীতি বর্জিত হওয়া প্রয়োজন। এবং সেটা যদি না হয়, আমি বিজেপিকে বলবো যে আপনার এদের কাউকে গ্রহণ করেন না, যারা প্রথমে এই দল থেকে ওই দল, ওই দল থেকে সেই দল করে বেড়াবে। এদের যদি সুসময়ে নেন, দুঃসময়ে কিন্তু এরা কেউ থাকবে না পাশে। আজকে মমতা ব্যানার্জি বুঝতে পারছেন, যদি মমতা ব্যানার্জি এই চুরি জোচ্চুরি না করতো, এই সুসময়ের এইসব সাথী সঙ্গীদের না জোটাতো, আজকে টলিউডের কেউ আছে পাশে? আজকে ওই নৃত্য করতে কাউকে দেখা যাচ্ছে? কেউ আসবে না। কিন্তু সেই যে দেখুন, ওরা হচ্ছে যাকে আজকে বহিষ্কার করে যদি কালকে যায়, কালকে নিয়ে নেবে। এর আগে বহু বহিষ্কার হয়েছে, বহু, তারপরে সঙ্গে সঙ্গে দলে ঢুকে গেছে। বহিষ্কারটা বিষয় না, বিষয়টা কি বলুন তো, ওই দলে এখন আর কেউ থাকবে না। এই জন্য ওই দল থেকে বেরিয়ে আসার জন্য কেউ বিজেপির মধ্যে, বিজেপির অমুক নেতা আমাকে বাঁচিয়েছে এই বলে সে বহিষ্কার পেতে চাইছে, কেউ ভিতরের ইনফরমেশনটা লিক করে দিয়ে বহিষ্কার পেতে চাইছে। ওই দলে কেউ থাকতে চাইছে না। ওই দলের নৌকো থেকে সবাই ঝাঁপ দিচ্ছে, দরকার হলে নদীতে ঝাঁপ দিয়ে দেবে, ডুবে যাবে, কিন্তু ওই নৌকোয় কেউ কেউ উঠবে না। আর যেগুলো ওই নৌকোতে ছিল সবাই নদীতে ঝাঁপ দেবে, কারণ তারা জানে ওই নৌকা ডুববেই। এবং এই যে কদিন আছে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে ফেসবুক লাইভ করবে। এতদিন উনি বলতেন না যে যাদের কেউ ওই টিভি মিডিয়ায় দেখা যায়, অন্য জায়গায় দেখা যায় না, রাস্তায় দেখা যায় না। রাস্তায় আজ কারা আছে দিদি? অনেকে এই যে হকার উচ্ছেদ হচ্ছে, যান, বুলডোজার চলছে, অবৈধ নির্মাণ ভাঙতে যান, সেখানে তো আপনার বাড়ির, আপনার আশেপাশের লোকজনের সব টাকা তুলেছে, কই যান একবার। ক্ষমতা নেই। ওই ওয়াই চ্যানেল থেকে ওই গান্ধী মূর্তির পাদদেশ কত দূর, মাতঙ্গিনী মূর্তির পাদদেশ কত দূর। এই যে ছেলেমেয়েরা চাকরি পায়নি, প্রাইমারি, আপার প্রাইমারি, নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, ওর দপ্তরের, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিল, ওর দপ্তরের নিয়োগে গ্রুপ ডি সব মামলা করে করে সব ওই মূর্তির পাদদেশে বসাতে হয়েছিল। কেন? তার কারণ সেদিন তারা বসতে চাইতো, তারা আন্দোলন করতে চাইতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পিটিয়ে তুলে দিত। রাস্তায় নামার আগে এই শিয়ালদাতে এসছে, তুলে নিয়েছে, অচিন্ত্যদের তুলে নিয়ে পালিয়ে গেছিল, আদালতে মামলা করে তাদের ফিরিয়ে আনতে হয়েছিল। এই যে যতগুলো মঞ্চ ছিল,
সব মামলা করে করে বসাতে হয়েছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমাকে বসতে দিচ্ছে না। তুমি দিয়েছিলে? তুমি যেদিন ক্ষমতায় ছিলে সেদিন কি করেছো? গণতন্ত্রের গলা টিপে মেরেছো। আজকে সেটা পাচ্ছ খুঁজে। আজকে বুঝতে পারছো এতদিন তো ক্ষমতার রাজনীতি করেছেন। দেখুন, শারীরিক আক্রমণ একেবারে উচিত না, একেবারে অনুচিত কাজ। কিন্তু গত 15 বছরে কি করেছেন? 18 পঞ্চায়েত, 23 পঞ্চায়েত, 21 বিধানসভা। ওই 18 পঞ্চায়েতে ওই যে দীপঙ্কর বলছিল একটি টিভি চ্যানেলে, আমি নিজে গেছিলাম, ছেলেটি ওই কাঁদছে, সেই ছবি দেখলে আপনার দেহ কাঁপবে। তার বাবা মা হারিয়েছে, ক্যাটারিং করে, সব লাশ কুড়িয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 2টো ডিম খেয়েছেন, খুব দরদ। ও ডিমের অমলেট হয়, ও ডিম বেশি খেলে গ্যাস হয়, কিন্তু ওই দীপঙ্করা বাপ মায়ের লাশ কুড়িয়েছে। ও মমতা ব্যানার্জি একা ছাড়া তার উপায়ও নেই, আর কেউ আসবে না ওর সঙ্গে। কে যাবে? ওই 14 সঙ্গে কে যাবে? ও দলটা উঠে গেছে। এরকম ডার্ক হিস্ট্রি তো হিটলারও তৈরি করেনি। দেখুন, উনি যা হিস্ট্রি তৈরি করেছেন, উনি কি করেননি? উনি বিরোধীদের উপর আক্রমণ করেছেন, উনি ইভেন বিচার ব্যবস্থার উপর আক্রমণ করেছেন, বিচারপতির বাড়িতে গিয়ে পোস্টারিং করেছেন, বিচারপতির ছবি পায়ে মারিয়েছেন, আইনজীবীদের চেম্বার আক্রমণ করেছেন, আমার চেম্বার আক্রমণ করেছেন। সেদিন মনে ছিল না? সেদিন ওই বোতল ছোড়া, চায়ের কাপ ছোড়া, সেদিন মনে ছিল না? দেখুন, গণতন্ত্রে না মানুষ শেষ কথা বলে, গণতন্ত্রে কোন অত্যাচারী শেষ কথা বলে না। আজকে বুঝতে পারছেন যে অত্যাচারী ছিলেন, চুরি করেছেন, তাই আজকে চোর বলছে মানুষ। আজকে তো সিপিএম অনেকদিন ক্ষমতা থেকে চলে গেছে, 15 বছর হয়ে গেল। কংগ্রেস আজ প্রায় 50 বছর ক্ষমতায় নেই। কোন কংগ্রেসের মুখ্যমন্ত্রীকে চোর শুনতে হয়নি, কোন কংগ্রেসের নেতাকে লোকে ওই বাড়ি থেকে বেরোলে চোর 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 চোর, বা সিপিএম এর নেতাকে চোর 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 বলেনি। আপনাকে চোর চোর বলছে কেন? তার কারণ আপনি চুরি করেছেন। চাকরি চুরি থেকে বালি চুরি, গরু চুরি থেকে পাথর চুরি, কিচ্ছু বাকি রাখেননি। ওরা ওই 2 নম্বরই জিনিস, ওই কাগজ তৈরিতে ওস্তাদ প্লেয়ার। এই বীরভূমে ওই ডিসিআর কোথা থেকে ছাপিয়ে নিয়ে চলে আসতো। ওই নকল করার বিষয়ে ওস্তাদ প্লেয়ার। ওই ইন্টারভিউ এর সময় নাম্বার বসানো থেকে শুরু করে বিধানসভার বিধায়কদের সই জাল বিতর্ক তো চলছে। এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন, আর যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আজকে আপনি বলছেন আমাকে আক্রমণ করছে, আক্রমণ হলে সেটা ভুল কাজ, হওয়া উচিত নয়। কিন্তু আপনি তো কি করেছেন, মানুষ তো সেটা ভুলে যায়নি। মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ থাকা অস্বাভাবিক না, কিন্তু সেই ক্ষোভ বিক্ষোভের এইভাবে তার উপর আক্রমণ, সেটা নিশ্চিতভাবেই কাম্য নয়। তো ডিমই তো ছুড়েছে। আপনি বলেছিলেন না ওই ঐশী ঘোষের যে ওর মাথা ফেটেছিল? কি বলেছিলেন আপনি? একটা মাথা কথা, তাতেই এত? তো মাথাও ফাটেনি, এ তো রুমালে রক্ত দেখা যাচ্ছে না, তাতেই এত? ঐশী ঘোষের মাথা ফেটে রক্ত বেরিয়েছিল, আপনি বলেছিলেন তাতেই এত। দেখুন, আমি শারীরিক আক্রমণ না পছন্দ, গণতন্ত্রে কখনো হতে পারে না। গণতন্ত্রে কখনোই শারীরিকভাবে আক্রমণ, গণতন্ত্রে কখনোই মানুষের গলা টিপে ধরা, এটা কাঙ্ক্ষিত নয়। আর যারা ধরেন গলা টিপে, যারা আক্রমণ করেন, তারা শেষ কথা বলে না, শেষ কথা বলে মানুষ। এইটা ভুলে যাবেন না, এটা সত্য কথা। কিন্তু আজকে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। দেখুন, আমাদের দেশে না অনেক মানুষ বেড পান না, মানে ইমার্জেন্সি পেশেন্ট হিসেবে তাকে হাসপাতালে অ্যাডমিট করবে, ইমার্জেন্সি হিসেবে অ্যাডমিট করার মতো যথেষ্ট গ্রাউন্ড না থাকলে ডে কেয়ার দিয়েই ছেড়ে দেওয়া হয়। আমাদের দেশে যত মানুষের অ্যাডমিশনের প্রয়োজন হয়, তত মানুষের অ্যাডমিট করে তাদের বেড দেওয়ার মতো সামর্থ্য আমাদের দেশে হাসপাতালে থাকে না।
কিন্তু ডে কেয়ার দিয়ে যদি ছেড়ে দিলে যদি একটা মানুষ সুস্থ হয়ে যায়, ডে কেয়ার দিলে অসুবিধা নেই। কিন্তু সেটা কি অবস্থায় ছিল সেটা ডাক্তারবাবুরা বলতে পারবে, আমি এ নিয়ে মানে ডিবেটে যাব না। কিন্তু এটা ঠিক কথা, আমাদের দেশের সব মানুষের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। আপনার গ্যাস হলো, আপনাকে হাসপাতালে ভর্তি হবে না। 6টা ডিম খেলেন দিয়ে গ্যাস হয়ে গেল, আপনি হাসপাতালে ভর্তি হবেন না। আপনি যদি 6টা ডিম খেয়ে আপনি একটা প্যান 40 খেয়ে নেবেন, তাহলে ওমেজ খেয়ে নেবেন। বেলভিউ এর প্রেসক্রিপশনে স্পষ্ট লেখা আছে প্যান 40 খাওয়ার কথা। তাহলে ডিম ডিম বেশি খেয়েছে বোধহয়। দেখুন, আমি সব সময় বলি, ডিম দিয়ে আক্রমণও কাঙ্ক্ষিত নয়, ইট দিয়ে আক্রমণও কাঙ্ক্ষিত না, লাঠি দিয়ে আক্রমণও কাঙ্ক্ষিত না। একজন রাজনৈতিক নেতা তিনি যদি অপরাধ করে থাকেন, তার সেই অপরাধের সঠিক বিচার হওয়া উচিত। বিচার পর্ব যেভাবে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকে থাকে, সেই অভিযোগের তদন্ত হবে, তদন্ত শেষে চার্জশিট হবে, চার্জশিটের পরে চার্জ ফ্রেমিং হবে, চার্জ ফ্রেমিং এর পরে ট্রায়াল হবে, ট্রায়াল সম্পন্নর পরে তিনি অপরাধী নাকি অপরাধী নন সেটা সাব্যস্ত হবে, অর্থাৎ দোষী হিসেবে যদি সাব্যস্ত হন তাহলে জেলে যাবেন। এই স্বাভাবিক আইনগত পদ্ধতি মেনে চলা উচিত। কিন্তু অনেকে ভুলে যান যখন ক্ষমতায় থাকেন। 15 বছরের দণ্ড প্রতাপ শাসক, তখন যা বলছেন তাই আইন। বলছে বিচারপতি বিচার করছে, বলছে না, বিচারপতি বিচার না পছন্দ, লর্ড কুনাল বিচার করবে। সব লর্ড ছিল, মাই লর্ডের উপরে বড় লর্ড, হ্যাঁ, সব লর্ড ছিল। এখন সব হাওয়া বেরিয়ে গেছে, আর কেউ নেই, বাড়ির বাইরেও বেরোচ্ছে না। বাড়ির বাইরে বেরোলে এগুলোকে দেখে নিচ্ছে, লোক নেই তো। ওদিকে তৃণমূলের নেতাদের এমন অবস্থা হয়েছে, যেটা এমএলএ গুলোর যে কটা এখন দল ছাড়তে চাইছে সেগুলোর একটু হয়তো পিঠটা বাঁচবে। কেমন আপনি আদর্শ নীতি আদর্শ দিলেন যে এনআইএ আর ইডি সিবিআই বললেই তারা দল ছেড়ে দিচ্ছে। গদ্দারদের জায়গা নেই তৃণমূল কংগ্রেসে। মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা আপনার বন্দ্যোপাধ্যায়। হাতে পুলিশ ছিল, সিআইডি ছিল, সব ছিল, সবকিছু করেছে। কজন সিপিএম এর নেতাকে আনতে পেরেছিলেন? 2-4টে ধান্দাবাজ ছাড়া। যাদের নীতি আদর্শের জোর আছে তারা কেউ ছাড়ে, ইভেন কংগ্রেসেরও, ইভেন বিজেপিরও। বিজেপির শ্রমিক ভট্টাচার্য দেখুন, তার সাথে আমার মতানৈক্য থাকতে পারে। শ্রমিক ভট্টাচার্য সেই ওই ছোটবেলা থেকে দেখছি বিজেপি নেতা। রাহুল সিনহা ছোটবেলা থেকে দেখছি বিজেপি নেতা। এই কংগ্রেসের শুভঙ্কর সরকার থেকে শুরু করে অধীর চৌধুরী তো বটেই, ও টলোয়ার মানুষ, টলোয়ার রাজনীতিবিদ। ওই ছোটবেলা থেকে দেখছি যে কংগ্রেসের নেতা মানে অধীর চৌধুরী, কংগ্রেসের নেতা মানে প্রণব মুখোপাধ্যায়, কংগ্রেসের নেতা মানে গনি খান চৌধুরী, কোন কংগ্রেসের নেতা মানে প্রিয়রঞ্জন দাসমুন্সী, সিপিএম এর নেতা মানে বিমান বোস, সিপিএম এর নেতা মানে অনিল বিশ্বাস, সিপিএম এর নেতা মানে জ্যোতি বোস, বুদ্ধদেব ভট্টাচার্য, সে সবাই জানি। বা মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সুজন চক্রবর্তী থেকে শুরু করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কে দল ছেড়েছে বলুন তো? দল ছেড়েছে কারা? যে কটা ধান্দাবাজ ছিল, সব ধান্দাবাজ গুলো দল ছেড়েছে। তারা কেউ কখনো সিপিএম এ থেকে লেলিন অন্য জায়গায় দেখতো, তারপরে তৃণমূলে এসে লেলিন মমতা ব্যানার্জি দেখেছে, আবার 2 দিন পরে দেখবেন লেলিন অন্য জায়গায় দেখতে শুরু করবে, তখন হয়তো শ্রমিক ভট্টাচার্যের মধ্যে লেলিন দেখবে। ফলে এইগুলো, এই 2-4টা ধান্দাবাজ ছাড়া মোটামুটি যারা নীতি আদর্শের উপর ভিত্তি করে দল করে তারা কেউ দল ছাড়বে না। তাকে এনআইএ দেখান, ইডি দেখান, সিবিআই দেখান, আর যাই দেখান, কি হবে? আর রাজনীতিবিদ 2-4 দিন জেলে থাকবে, কি এলো গেল। রাজনীতিবিদ যদি তাকে বিনা কারণে জেল খাটায়, তার টিআরপি বাড়ে। আর বিশেষ করে বাম রাজনীতি যারা করেন তাদের তো মানে ওই বিভিন্ন সভা সম্মেলনে একটা কলাম থাকে যে কতদিন জেল খেটেছে, জেল খেটে দিন বাড়লে তার মানে প্রেস্টিজ বাড়ে। ফলে যারা ওই জেল খাটার ভয়ে দল পরিবর্তন করে তাদেরকে নিয়ে রাজনীতি করবেন না। যারা মার খাওয়ার ভয়ে দল পরিবর্তন করে তাদের নিয়ে রাজনীতি করবেন না। তাদেরকে বলবেন যে রাজনীতি আসো না বাবা। আর কোনো নেতা বা নেত্রীর যদি এই অ্যাসেসমেন্ট না থাকে যে ওর মার খাওয়ার দম নেই, ওর জেল খাটার দম নেই, তাহলে তার নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা নেই। আপনি তাকেই সাথে রাখুন যার মার খাওয়ার দম আছে, যার জেলে যাওয়ার ভয় নেই। হ্যাঁ, নিশ্চিতভাবে আইন তো রয়েছে, জেলে গেলে যাবে। ভাইপো কি তিহার যাওয়ার ভয়েই কি বারংবার? দেখুন, মমতা ব্যানার্জিকে যেতেই হবে, কিচ্ছু করার নেই। ভাইপো গোটা
তৃণমূলে যে থাকবে, আমি আপনাকে তো আগে অনেকদিন আগে থেকে বলেছি, তৃণমূল তিন প্রকার। একটা হচ্ছে জেলে বসবাসকারী তৃণমূল, জেল থেকে ফিরে আসা তৃণমূল, আর জেলের জন্য অপেক্ষারত তৃণমূল। এই যে মমতা ব্যানার্জি অ্যান্ড অ্যাসোসিয়েটস, তারা হচ্ছে জেলের জন্য অপেক্ষারত তৃণমূল। এখন যত তাড়াতাড়ি জেলে যাবে তত পশ্চিমবঙ্গের মানুষের মঙ্গল। ভাববেন না যে উনি ক্ষমতা থেকে চলে গেছেন মানে পশ্চিমবঙ্গের মানুষের মঙ্গল হবে না। ক্ষমতায় থাকা মমতা ব্যানার্জির থেকে বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি ভয়ঙ্কর। আপনার মধ্যে মনে থাকবে নিশ্চিতভাবে 15 বছর আগেকার ইতিহাস, জঙ্গলমহল অশান্ত, পাহাড় অশান্ত, কোচবিহার অশান্ত। এই অশান্ত পশ্চিমবঙ্গ এর কারিগর কে ছিল? ফলে এটা মাথায় রাখতে হবে যে ক্ষমতায় থাকা মমতা ব্যানার্জির থেকে বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি ভয়ঙ্কর। যত দূরে থাকবে তত পশ্চিমবঙ্গের মানুষের মঙ্গল। আর এখন তৃণমূল নেতাদের জন্য জেল হচ্ছে সেফ কাস্টডি, নাহলে কে কোথায় ডিম মেরে দেবে, পচা ডিম খুব দুর্গন্ধ করে, কে কোথায় কি ছুড়ে দেবে। ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় কাল থাকবেন, যেখানে ওখানে আটকে দেওয়া হবে সেখানে উনি ধর্নায় দেখুন, বসবেন। উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমি বলবো প্রশাসনকে এটা দেখতে যাতে ডিমের সঠিক ব্যবহার হয়, যাতে মানুষ ডিম খান, অন্য কোনো কাজে যাতে ব্যবহার না করেন, সেটা যেন প্রশাসন দেখে।